আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় ডেটা ট্রান্সমিশন মেথড এবং ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমে আমরা জানব ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি বলতে আমরা কি বুঝি। যে প্রক্রিয়া ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক যন্ত্র হতে ডেটা গ্রাহক যন্ত্রে ট্রান্সমিট করা হয় অর্থাৎ স্থানান্তর করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি বলে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডেটাগুলো ট্রান্সমিট করি তাই হলো কি ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যেমন কম্পিউটার থেকে কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে সিগন্যাল বিটের মাধ্যমে ট্রান্সফার করা হয়। কীভাবে করা হয়? যদি আমরা কম্পিউটার থেকে মোবাইল বা যে কোনোভাবে যেন আমরা ডাটাগুলো আমরা ট্রান্সমিট করব, কীভাবে হবে? একটি সিগন্যাল বিটের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সমিট হবে। এরপরে হলো ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ। এই প্রকারভেদকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো সমান্তরাল বা প্যারালাল, পরে হলো অনুক্রম বা সিরিয়াল। অনুক্রম বা সিরিয়ালকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস অ্যান্ড আইসোক্রোনাস। এই ভাগগুলোতে ভাগ করা যায়। চলো আমরা এখন এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা জানব সমান্তরাল বা প্যারালাল ট্রান্সমিশন মেথড। যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা সমান্তরালভাবে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। এই পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয়। এই জন্য প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতিকে দ্রুতগতি ট্রান্সমিশন পদ্ধতি বলা হয়। এই জন্য এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। যেমন কম্পিউটারের অভ্যন্তরে বিভিন্ন সাব ইউনিটের মধ্যে দ্রুত ডেটা ট্রান্সমিশনের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন মনে করো যে সিপিইউর সঙ্গে র্যামের বা রমের হার্ড ড্রাইভের যে এখানে কাজগুলো করা হয়, এগুলো হলো তোমার কি সমান্তরাল বা প্যারালাল ট্রান্সমিশন। কারণ এগুলো একটা ক্লক পালসে একটি ক্যারেক্টারের সবগুলো বিট স্থানান্তরিত হয়। প্যারালাল ট্রান্সমিশন মেথডে একটি তার বা কেবলের ভেতর দিয়ে 1 বাইট বা 8 বিট ডাটা পাশাপাশি 8টি পৃথক লাইনের মাধ্যমে আদান প্রদান করতে পারে। তার মানে হলো যদি আমরা প্যারালাল ব্যবহার করি তাহলে 1 বাইট অর্থাৎ 8 বিট ডাটা প্রদানের জন্য 8টি পৃথক লাইন থাকবে এবং প্রতিটি লাইনেই ডাটাগুলো ট্রান্সমিট হবে। যেমন এখানে 11001010কে প্রাপকের নিকট পাঠাতে হলে আমাদের নিচে চিত্র অনুযায়ী কাজগুলো করতে হবে। যদি ধরুন এখানে প্রথমে সেন্ডার, দেন হলো রিসিভার, এখানে আমাদের বিট আছে কয়টি? 8টি বিট রয়েছে। তাহলে আমাদের এখানে 8টি রাস্তা আমাদের লাগবে এবং এখানে 8টি ডাটা আমরা একটি মাত্র ক্লক পালসে সেন্ড করতে পারি বা প্রেরণ করতে পারি। তাহলে প্যারালাল যখন আমরা কাজ করব তখন যতগুলো বিট আমাদের থাকবে সবগুলো বিটের জন্য পৃথক পৃথক লাইন থাকবে এবং পৃথক লাইন দিয়ে একই সঙ্গে একটি ক্লক পালসে সবগুলো ডাটা ট্রান্সমিট হবে। আর এই ক্ষেত্রে একদম উপরের যে বিটগুলো থাকবে তাকে বলা হবে কি এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচের যে ডাটাও থাকবে তাকে বলা হবে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে প্রথম উপরের বিটটা হলো এমএসবি, একদম নিচের বিটটা হলো এলএসবি। এরপরে আমরা শিখব সিরিয়াল ট্রান্সমিশন মেথড। যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা একটি বিটের পর আরেকটি বিট ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন মেথড বলে। যেমন মাউস, কিবোর্ড ইত্যাদি। কি বলা হচ্ছে? যদি একটি যখন আমরা কোনো 1 বাইট ডাটা প্রেরণ করতে চাবো তখন যতগুলো বিট থাকবে সবগুলো বিট একসঙ্গে পার না হয়ে একটির পর একটি ধারাবাহিকভাবে পার হবে, তাকে বলা হবে কি সিরিয়াল ট্রান্সমিশন মেথড। এই পদ্ধতিতে কোনো একটি ডাটার বিটগুলো একটি মাত্র তারের মধ্য দিয়ে, কয়টি তার? একটি তারের মধ্য দিয়ে একটি ক্লক পালসে একটি করে বিট স্থানান্তরিত হয়। তাহলে 8টি বিট স্থানান্তর করার জন্য আমাদের 8টি ক্লক পালস প্রয়োজন। সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের জন্য প্যারালাল টু সিরিয়াল এবং সিরিয়াল টু প্যারালাল কনভার্টার প্রয়োজন হয়। সিরিয়াল ট্রান্সমিশন মেথডে একটি তার বা কেবলের ভেতর দিয়ে 1 বাইট বা 8 বিট ডাটা একটি মাত্র লাইনের মাধ্যমে ধারাবাহিকভাবে আদান প্রদান করতে পারে। উদাহরণস্বরূপ
যদি আমরা পূর্বের যে এক্সাম্পলটা ছিল যে 11001010কে প্রাপকের নিকট পাঠাতে চাই, তাহলে নিচের চিত্রণ যে কাজ করতে হবে, প্রথমে এখানে সেন্ডার, তারপরে এখানে 8টি লাইনের মাধ্যমে 8টি বিট নিয়ে কী করতে হবে, এটা আমাদের প্যারালাল টু সিরিয়াল করতে হবে, কারণ এখানে কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে। এটাকে আমাদের সিরিয়ালে কনভার্ট করতে হবে। সিরিয়ালে কনভার্ট করতে কেমন হবে, তাহলে আমাদের দেখতে এরকম হবে যে এখানে উপর নিচে আছে, এখানে পাশাপাশি আমাদের সিরিয়ালভাবে আছে, এবং এখানে একদম প্রথমটা হলো কি এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এই পাশেরগুলো হলো এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তারপরে আবার আমাদের সিরিয়াল টু প্যারালাল কনভার্ট করতে হবে। কি করতে হবে, সিরিয়াল টু প্যারালাল। প্রথমে কি করেছি, প্যারালাল টু সিরিয়াল, এখন কি করব, সিরিয়াল টু প্যারালাল কনভার্ট করার পরে আমরা কি করব, আমাদের যে রিসিভার তার নিকট আমরা ডাটাগুলো পৌঁছে দেব। তাহলে যখনই আমরা সিরিয়াল ট্রান্সমিশন মেথড ব্যবহার করব, তখন আমাদের দুটি অতিরিক্ত কি প্রয়োজন পড়বে, ডিভাইস প্রয়োজন পড়বে। তাহলে প্যারালাল টু সিরিয়াল কনভার্টার এবং সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। তাহলে আমরা সেন্ডার থেকে রিসিভারের নিকট এইভাবে এই প্রক্রিয়ার সাহায্যে ডেটা ট্রান্সমিট করতে পারি। এরপরে আমরা দেখব যে সিরিয়াল ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ। এক্ষেত্রে আমরা প্রথমে চলো জেনে নেই যে বিট সিনক্রোনাইজেশন কি। যে গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। অর্থাৎ আমরা জানি যে সিরিয়ালের ক্ষেত্রে কি হয়, সিরিয়ালের ক্ষেত্রে বিটগুলো ধারাবাহিকভাবে পাঠানো হয়। এখন ধারাবাহিকতা রক্ষার জন্য এবং একটি গ্রুপ কে তোমার ডিফাইন করার জন্য কী করতে হয়, বিট সিনক্রোনাইজেশন করতে হয়। তাহলে গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয় করার জন্য যে ব্যবহৃত যে সিস্টেমটা, সেটা হলো কি বিট সিনক্রোনাইজেশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের জন্য ডাটাকে বিট আকারে ট্রান্সমিট করার সময় ডাটার শুরু এবং শেষ বোঝানোর জন্য বিট সিনক্রোনাইজেশনের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। তাই যখন আমরা ট্রান্সমিট করব, শুরু এবং শেষ বোঝানোর জন্য কি করা হয়, বিভিন্ন তোমার সিনক্রোনাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে তোমার 3টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, 2 নম্বরে হলো সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, এবং 3 নম্বর হলো আইসোক্রোনাস মেথড। এখন চলো আমরা এই 3টি মেথড সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসি। প্রথমে আমরা এখানে জানবো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড কি। যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকের নিকট ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে। ডাটাগুলো কীভাবে যাবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। একটি ক্যারেক্টারে কয়টি বিট থাকবে, 8টি বিট। তা 8টি বিট একসঙ্গে সে কী করবে, ট্রান্সমিট করবে। এক্ষেত্রে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময়ের বিরতি সমান হয় না। অর্থাৎ একটি ক্যারেক্টার পাঠানোর পরে আরেকটি ক্যারেক্টার পাঠানোর যে সময় বিরতি, এটা সবসময় সমান হয় না। যেমন কিবোর্ড দ্বারা ব্যবহার করে এটা এন্ট্রি গতি কখনোই একরকম হয় না, এই জন্য ডেটার স্থানান্তরের গতি কিছুটা কম হয়। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুটি স্টপ বিট প্রয়োজন হয়। এই জন্য এই ধরনের ট্রান্সমিশনকে স্টার্ট বা স্টপ ট্রান্সমিশনও বলা হয়। যদি আমরা একটা চিত্র খেয়াল করি, যেখানে সেন্ডার এবং রিসিভার, এখানে আমরা কোন দিকে ডেটাগুলো ফ্লো করছে দেখাচ্ছি, ডিরেকশন অফ ফ্লো। এবং এখানে যদি আমরা এরকমভাবে গ্রুপ ওয়াইজ 8 বিট পাঠাতে চাই, তাহলে আমাদের ডান পাশে এই যে হলুদ কালার, এখানে কি আমাদের একটা স্টার্ট বিট দিতে হবে, এবং বাম পাশে আমাদের একটি স্টপ বিট দিতে হবে, এবং মাঝখানে যেটুকু আছে সেটুকু আমাদের কি ডাটা। তাহলে আমাদের এরকমভাবে একটা গ্রুপ করে আমাদের ক্যারেক্টারগুলো সেন্ড করতে হবে। যদি আমরা সেন্ড করি, তাহলে এরকম দেখাবে যে প্রথমে একটা গ্রুপ, তারপর একটি গ্রুপ, আরেকটি গ্রুপ, আরেকটি গ্রুপ, এখানে গ্রুপ বাই গ্রুপ, এবং প্রতিটি গ্রুপের স্টার্ট এবং স্টপ এখানে ইন্ডিকেট করা আছে। তাহলে যখনই আমরা অ্যাসিনক্রোনাস সিস্টেমে ডাটাগুলো সেন্ড করি, মূলত এই প্রক্রিয়ার সাহায্যে ডাটাগুলো কী হয়, ট্রান্সমিট হয়। আর এখানে দেখো যে কি আছে, এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে 3টি গ্যাপ বা আরও অনেক গ্যাপ থাকতে পারে। তাহলে এই গ্যাপগুলোকে বলা হয় গ্যাপস বিটুইন ডাটা ইউনিট। মানে এই যে একটা ইউনিট রয়েছে, ডাটা ইউনিট, এর মাধ্যমে একটু পার্থক্য বোঝানোর জন্য কী করা হয়, এই গ্যাপগুলো ইউজ করা হয়। এরপরে আমরা দেখব সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। যে সিস্টেমে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের ডিভাইসে ডাটাকে সংরক্ষণ করা হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, অতঃপর ডাটার ক্যারেক্টারসমূহকে ব্লক আকারে ভাগ করে সমান বিরতিতে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে।
অর্থাৎ এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টারটা ট্রান্সমিট করা হয় না, অনেকগুলো ক্যারেক্টারকে একটি ব্লক আকারে কী করা হয়, ট্রান্সমিট করা হয় এবং বিরতিগুলো সমান হয়। সাধারণত একটি ব্লকে 80 থেকে 120টি ক্যারেক্টার থাকে। এক্ষেত্রে প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার 2 বাইট এবং শেষে একটি ট্রেইলার 2 বাইট ইনফরমেশন সিগন্যাল যুক্ত করা হয়। স্টার্ট এবং স্টপ বিট না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয়। যেহেতু এখানে সময় বিরতি সমান, এই জন্য তোমার এটা কন্টিনিউয়াস চলতে থাকে। সাধারণত কম্পিউটার থেকে কম্পিউটার বা দূরবর্তী কোনো কম্পিউটারে ডেটার স্থানান্তরের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। যদি আমরা একটা চিত্র খেয়াল করি, এটা সেন্ডার এবং রিসিভার, এখানে আমাদের ডিরেকশনটা দেখানো হচ্ছে এবং এটা আমাদের একটি ব্লক, এখানে আরেকটি ব্লক, এখানে একটি ব্লক। তাহলে এখানে আমাদের 3টি ব্লক দেখাচ্ছে। একটি ব্লক এখানে আমাদের মাত্র স্টার্টিং শুরু হয়েছে, এখানে পুরোটা ব্লক, এই ব্লকে কত ডাটা আছে, এখানে আমাদের 1টি 2টি 3টি ক্যারেক্টার শুরু করছে এবং মাঝখানে আমাদের আর অনেকগুলো ক্যারেক্টার এখানে থাকবে। আমরা জানি যে মিনিমাম 80 থেকে 120টি ক্যারেক্টার এখানে বিট এখানে অ্যাড করা হয়। তাহলে এখানে কি আমাদের এই সম্পূর্ণ মিলিয়ে একটা ব্লক, এই ব্লকটা হলো ডাটা। তাহলে যেহেতু এখানে অনেকগুলো ক্যারেক্টার একসঙ্গে ট্রান্সমিট হয়, যার জন্য এর গতিটা একটু বেশি হয়। এরপরে হলো অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের মধ্যে পার্থক্য। যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস মেথডের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো আমরা চলে আলোচনা করি। 1 নম্বর বলা যায়, এই পদ্ধতিতে ডেটা গ্রাহকের কাছ থেকে প্রেরকের নিকট ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। অপরদিকে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে ডেটাগুলোকে ব্লক আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক পাঠানো হয়। 2 নম্বর আমরা বলতে পারি যে সিনক্রোনাস মেথডে প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না, কিন্তু সিনক্রোনাস ডিভাইসে কী করা হয়, সিস্টেমে প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হয়। 3 নম্বরে বলতে পারি যে ইনস্টলেশন খরচ অত্যন্ত কম, আর এক্ষেত্রে ইনস্টলেশন খরচ তুলনামূলক বেশি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে তোমার ট্রান্সমিট হইতে সময় বেশি লাগে, ডাটা ট্রান্সমিট হতে সময় বেশি লাগে, যেহেতু এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়। আর সিনক্রোনাসে একটু সময় কম লাগে, সময় বিরতি সমান হয় না, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে সময় বিরতি সমান হয়। এতে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় বলে ট্রান্সমিশনের দক্ষতা কম হয়, কিন্তু সিনক্রোনাসে কোনো বিট ব্যবহার করা হয় না বিধায় তুলনামূলক কি হয়, দক্ষতা বেশি হয়। এরপরে বলতে পারি যে এটি তুলনামূলক সস্তা, আর সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের প্রযুক্তি তুলনামূলক একটু ব্যয়বহুল। এরপর আমরা শিখব আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস সিস্টেমের সমন্বয়ে আইসোক্রোনাস পদ্ধতি গঠিত। এই পদ্ধতিতে স্টোরেজ ডিভাইস এটা সংরক্ষণ না করে কোনো সময় বিরতি ছাড়াই ডেটা ট্রান্সমিট করা হয়। তাহলে আসলে কি এখানে আইসোক্রোনাস, যে অ্যাসিনক্রোনাসের সুবিধা এবং সিনক্রোনাস সিস্টেমের দুটো সুবিধা নিয়ে এই আইসোক্রোনাস পদ্ধতি গঠিত, অর্থাৎ উভয় সিস্টেমের সুবিধাগুলো এখানে পাওয়া যায়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমার কি করা হয়, এই ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয়, যেমন লাইভ টিভি টেলিকাস্ট, তারপরে সিসিটিভি ফুটেজ, মোবাইল ও টেলিফোন ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়, কারণ এখানে রিয়েল টাইম প্রয়োজন। যদি আমি কথা বলি, যদি 5 মিনিট পরে ওখানে কথা পৌঁছায়, তাহলে কিন্তু আসলে যোগাযোগটা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য এই ক্ষেত্রে কী করা হয়, তোমার আইসোক্রোনাস সে অনবরত ডাটাগুলো সেন্ড করতেই থাকে এবং উইদাউট প্রাইমারি স্টোরেজ। এই সমন্বিত পদ্ধতিতে সিনক্রোনাসের মতো ব্লক আকারে কিন্তু অ্যাসিনক্রোনাসের মতো প্রাইমারি স্টোরেজে ডেটা সংরক্ষণ না করে যখন প্রয়োজন তখনই পাঠাতে সক্ষম হয়। এটা হলো একটা আইসোক্রোনাসের একটি তোমার ট্রান্সমিশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমেই ডাটাগুলো ট্রান্সমিট করা হয়ে থাকে। আশা করি আজকে তোমরা ট্রান্সমিশন মেথড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তা বুঝতে পেরেছো। তোমরা এগুলো দেখবা, সেই সঙ্গে একটু টেক্সট বইটা একটু পড়ে নিবা এবং দুটোর সমন্বয়ে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা। তারপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর এই ভিডিওটি যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই লাইক আইসিটি টিউব এই অ্যাপসটি ডাউনলোড করে নিও এবং ওখানেও তোমরা এই ভিডিওটি দেখতে পাবা। ওকে, সকলেই ভালো থেকো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।